অনেক মানুষ আছেন যারা একটু ঘুরতে ভালোবাসেন, কিন্তু শহরের যান্ত্রিক কোলাহল মোটেই পছন্দ করেন না। আবার যে কোনো দর্শনীয় স্থানে যান না কেন, কিছু না কিছু অবাঞ্ছিত ঝামেলা হুল্লোড় লেগেই থাকে। তাই আজ আমাদের মন্দির পরিক্রমায় এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব, যেখানে না আছে যান্ত্রিক কোলাহল, না আছে অবাঞ্ছিত ঝামেলা, আছে শুধু এক শান্ত নিরিবিলি আধ্যাত্মিক আবেশে ঘেরা অনুভূতি। সেই আধ্যাত্মিক আবেশে ঘেরা স্থানটি হলো শিমুরালী শ্রী শ্রী নিত্যানন্দ মঠ। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো দেখতে থাকুন আজকের পর্ব। সম্পূর্ণ মঠটি তো আপনাদের ঘুরিয়ে দেখাবই, কিন্তু সবার আগে বলে দিই এই শিমুরালীর শ্রী শ্রী নিত্যানন্দ মঠে কিভাবে আসবেন। এই নিত্যানন্দ মঠে আসার সবচেয়ে কাছের রেল স্টেশন হচ্ছে শিমুরালী রেল স্টেশন। শিয়ালদা শাখার শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল বা গেদে লোকাল যে কোনো ট্রেনে এসে এই শিমুরালী প্ল্যাটফর্মে পৌঁছাবেন। আমরা রয়েছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। শান্তিপুর বা রানাঘাটের দিকে আপনাকে এগোতে হবে। ওই যে রেল লাইন ক্রস করে বাহাতে যে রাস্তাটি দেখা যাচ্ছে, ওটা ধরে সামান্য এগোলেই একটা রাস্তার মোড় পড়বে সুচিত্রা জুয়েলার্স। ওই সুচিত্রা জুয়েলার্সের সোজা না গিয়ে যে ভ্যান রিক্সাটা গেল একদম মুখোমুখি, সুচিত্রা জুয়েলার্সের একদম মুখোমুখি যে রাস্তাটি, সেটা ধরে আগাতে হবে। এখান থেকে মাত্র 4 থেকে 6 মিনিট লাগবে হেঁটে যেতে। পাশে পড়বে চাদুরিয়া গ্রাম পঞ্চায়েতের একটি অফিস, তারপরে সচিনন্দন কলেজ অফ এডুকেশান শিমুরালী, এগুলো সামনে পড়বে। সেগুলোকে ডান হাতে রেখে এগিয়ে চলবেন। এই কলেজ থেকে সামান্য আর 4 মিনিট মতো লাগবে। রাস্তার বাহাতে নিত্যানন্দ ভবন, শিমুরালী মডেল স্কুল, এটি থাকবে রাস্তার বাহাতে। আর ওই যে সামনে খেয়াল করুন ডান হাতে মন্দিরে প্রবেশের প্রধান তোরণটি দেখা যাচ্ছে। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে চলে এসেছি একদম মঠের সামনে। তোরণের একদম উপরে দুপাশে রয়েছে শ্রী গৌরাঙ্গ ও শ্রী নিত্যানন্দের 2টি দণ্ডায়মান মূর্তি। তার একটু নিচে ঠিক মাঝখানে আছে শ্রী রাধাকৃষ্ণের একটি যুগল বিগ্রহ। দুপাশে 2টি বেশ বড় আকারের ময়ূর এবং ময়ূরের দুপাশে 2টি ভগবান বিষ্ণুর বাহন গরুর দেবের মূর্তি। এবং একদম নিচে বৈকুণ্ঠের দ্বাররক্ষী জয় এবং বিজয়, মাঝখানে 2টি নারী মূর্তিও রয়েছে। আর পাঁচিলের উপরে বেশ বড় আকারের 2টি সিংহের মূর্তি। দর্শনার্থীদের প্রবেশের সময় অর্থাৎ মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 7টা পর্যন্ত। মন্দিরের তোরণ পার হয়ে আমরা ভেতরে চলে এসেছি এবং সামনে মূল মন্দিরে প্রবেশের যার একটি ছোট্ট পথ রয়েছে, এখন আমরা সেটিতে প্রবেশ করব। এটি মন্দিরের উঠোন বা নাট মন্দির। মাঝখানে রয়েছে একটি তুলসী মন্দির, আর তুলসী মন্দিরের একদম সোজাসুজি গর্ভগৃহ। গর্ভগৃহে রয়েছে শ্রী গৌর এবং নিত্যানন্দের 2টি বড় দারু বিগ্রহ এবং সামনে রাধাকৃষ্ণের ছোট্ট একটি যুগল মূর্তি আর অষ্টধাতুর বেশ বড় আকারের একটি গোপাল মূর্তি। তাছাড়া গোবর্ধন মূর্তি এবং নারায়ণ শিলাও রয়েছে গর্ভগৃহে। নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর যে টোল ছিল পুরুষোত্তম সঞ্জয়ের দুর্গা মণ্ডপে, যেখানে প্রভু অধ্যাপনা করতেন। প্রভু সন্ন্যাস নেওয়ার পর তার বিরহে ভক্তগণ কাতর হলে প্রভুর আদেশে এই বিগ্রহদ্বয় প্রকট করা হয়। পরবর্তীকালে এই বিগ্রহ শান্তিপুর হয়ে হবিপুরে সেবিত হন। তারপর প্রভুর স্বপ্নাদেশে হবিপুরের সেবক শিমুরালী শ্রী সচিনন্দন দাস বাবাজি মহারাজের কাছে দিয়ে যান। এই বিগ্রহগুলির বয়স মোটামুটি 500 বছরের বেশি। এই নিত্যানন্দ মঠকে পুরুষোত্তম সঞ্জয়ের পাঠও বলা হয়। গর্ভগৃহের ঠিক ডান পাশে একটি কক্ষের মধ্যে 2টি চিত্রপট রয়েছে। এর মধ্যে যে বড় চিত্রপটটি সেটি মঠের 2য় মহন্ত শ্রী রাধাচরণ দাস বাবাজি মহারাজের এবং ছোট চিত্রপটটি 3য় মহন্ত শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের। আর তার পাশে রয়েছে মঠের যে প্রতিষ্ঠাতা আচার্য, এই যে এটি হচ্ছে সচিনন্দন দাস মহারাজের বিগ্রহ। এই সচিনন্দন দাস বাবাজি মহারাজ 1321 বঙ্গাব্দে এই মঠটি স্থাপন করেন। সেই হিসাবে এই মঠের বয়স বর্তমানে 110-11 বছর। বর্তমানে এই মঠটি যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজ। তিনি মঠের 4র্থ মহন্ত।
সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। সামনের চিত্রপটটি মঠের বর্তমান যিনি মহন্ত শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজের। ইনি মঠের চতুর্থ মহন্ত এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে এই মঠ পরিচালনা করছেন। মঠের মধ্যে কোনো রকম আলোচনা করা নিষেধ। যা কিছু গ্রাম্য বার্তা সব প্রাচীরের বাহিরে ও শ্রী গুরু বৈষ্ণব ও ভগবান ছাড়া প্রণাম করা নিষেধ। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদাহৃদয় কন্দরে স্ফুরত ব শচীনন্দন। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নাপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাট মন্দিরের এক কোণে ছোট্ট একটি বুক স্টল রয়েছে। সেখানে শ্রীমদ্ ভগবদ গীতা এবং অন্যান্য কিছু গ্রন্থ রয়েছে। এই মঠের ভেতরের দেয়াল জুড়ে বিভিন্ন দেবদেবী সাধক এবং মহারাজের ছবি। এর মধ্যে কিছু ছবি রয়েছে যেগুলি অনেক দিনের প্রাচীন। দেওয়ালে বিভিন্ন চিত্রপটের সাথে রয়েছে মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শচীনন্দন দাস বাবাজি মহারাজের একটি চিত্রপট এবং শ্রী গৌরনীতায়ের মূর্ত বিগ্রহ শ্রী জগৎবন্ধু সুন্দরের অতি প্রাচীন একটি চিত্রপট। এই মঠ থেকে দীক্ষা নেওয়ার পর যে সমস্ত নিয়মাবলী পালন করা বাঞ্ছনীয়, এখানে তার একটি তালিকা দেওয়া আছে। এই নাট মন্দিরের চারপাশের দেয়ালে বিভিন্ন দেবদেবী সাধক এবং মহাপুরুষদের ছবি দিয়ে একদম সাজানো। কোথাও এক চিলতে জায়গা ফাঁকা নেই। এবার এই মন্দিরে যে প্রধান উৎসবগুলি হয় সেই সম্বন্ধে একটু বলবো। প্রধান উৎসব হচ্ছে দোলযাত্রা, তারপরে কেশবব্রত 1 মাস ধরে নানা রকম পাঠ কীর্তন, প্রসাদ বিতরণ, প্রতিদিন 400-500 ভক্ত প্রসাদ পান। তারপরে আষাঢ়ে রথ, তারপরে গুরু পূর্ণিমার সময় এখানে 3-4 হাজার শিষ্য আসেন এবং প্রত্যেক দিন প্রসাদ পান। ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তারপরে রাধাষ্টমী, সেই সময় অনেক শিষ্য সামন্তের এখানে আগমন ঘটে। তারপরে নিয়ম সেবার মাস অর্থাৎ কার্তিক মাসে দামোদর ব্রত 1 মাস ধরে চলে। ভাগবত পাঠ, নগর পরিক্রমা, আরতি দর্শন ইত্যাদি হয়। দুবেলা প্রসাদের ব্যবস্থা থাকে এবং শেষের দিনে 4-5 হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। তাছাড়া অঘ্রাণ মাসে দ্বিতীয় মহারাজ শ্রী রাধাচরণ দাস বাবাজি মহারাজের বিরহতিথি রয়েছে। শ্রাবণ মাসে রয়েছে প্রতিষ্ঠাতা আচার্য শচীনন্দন দাস বাবাজি মহারাজের বিরহতিথি। এইভাবে মোটামুটি সারা বছর উৎসব লেগেই থাকে। বৈষ্ণবীয় ধারায় যে সমস্ত অনুষ্ঠানগুলি রয়েছে সবই এখানে পালিত হয়, কোনোটি জাঁকজমক করে, কোনোটি বা হয়তো একটু সাধারণভাবে, কিন্তু কোনো অনুষ্ঠানই বাদ পড়ে না। শ্রীমদ্ ভাগবত পাঠের সময় মোবাইল ফোন বন্ধ রাখার কথা বলা হয়েছে। এখন বলবো এই মঠে কিভাবে প্রসাদ পাবেন। প্রসাদ পাওয়ার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে ফোন করতে হবে। ফোন করার সময় সকাল 7টা থেকে 9টার মধ্যে অথবা সন্ধেবেলায় 8টা থেকে 9টার মধ্যে। একদিন আগে ফোন করে নেবেন। এখানে ভোগারতি শুরু হয় দুপুর 12টায় এবং প্রসাদ বিতরণ শুরু হয় 12টা 30-এর মধ্যে। আর প্রসাদের কুপন মূল্য হচ্ছে 100 টাকা। কোনো ভক্ত যদি এই মঠে সারা জীবন থাকতে চান সে ব্যবস্থাও আছে। সে ব্যাপারে বর্তমান মঠের মহন্ত যিনি আছেন শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ, তার সাথে এসে কথা বলে নেবেন। মঠে আসার সময় রাস্তার পাশে শচীনন্দন কলেজ অব এডুকেশন এবং শিমুরালী মডেল স্কুল দুটি দেখলাম। সেগুলো কিন্তু মঠের দানের জমির উপরেই প্রতিষ্ঠিত। মঠের পরিসরের ভিতরে রয়েছে একটি গোশালা, কিন্তু গোমাতার সংখ্যা খুবই কম।
যাই হোক, মঠের এই পরিবেশটি কিন্তু একদম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ, যে কোনো মানুষেরই এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। এই মঠে আরেকটি জিনিস নতুন দেখলাম, যেটি সাধারণত অন্যান্য মঠের নজরে আসে না। এই যে নাট মন্দিরের চারিদিকে দেয়াল বরাবর বসার যে সুন্দর জায়গাগুলো করা, এটা সাধারণত অন্য মন্দিরে আমি দেখিনি কোথাও। যাই হোক, ভক্তদের বসবার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা। আর এই নাট মন্দিরের উচ্চতা একটি দোতলা ঘরের সমান, এর কারণে পরিবেশটা একদম খোলামেলা থাকে এবং চারদিকে উঁচুতে জানালা কাটা আছে। খোলামেলা পরিবেশ, আলো বাতাসে একদম ভরপুর। গোশালার ঠিক সামনেই রয়েছে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা টয়লেট ব্যবস্থা। তো যারা দূর থেকে আসবেন তাদের কোনো রকম অসুবিধা হওয়ার কারণ নেই। যেখানে টয়লেট রয়েছে ঠিক তার পাশে পাঁচিলের গায়ে দেখবেন একটি কাঠের দরজা। সেই দরজাটা খুলবেন, সামনে দেখতে পাবেন এই সুন্দর পুকুরটি এবং এক গাদা হাঁস জলে ভেসে বেড়াচ্ছে। সঙ্গে যদি ছোট বাচ্চারা থাকে, এটি দেখলে কিন্তু খুবই আনন্দ পাবে। তাছাড়া ঘাটে নামার সিঁড়ির পাশে বসার মতন সুন্দর জায়গা করে দেয়া আছে। ইচ্ছে করলে বড়রাও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। পুকুরের ওপারে একটি মন্দির দেখা যাচ্ছে, সম্ভবত এটি কোনো বাড়ির মন্দির। আশ্রমে আসার সময় দেখলাম প্রবেশদ্বারের বাহাতে একটি বড় ভক্তনিবাস তৈরি করা হচ্ছে। সেই উদ্দেশ্যে ভক্তদের কাছে একটি আবেদন রাখা হয়েছে। ভক্তনিবাস করা হইতেছে, সকল ভক্ত ও শিষ্য শিষ্যাদের নিকট আবেদন, কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিন। হেথা দিলে সেথা পাবে, না দিলে কি পাবে। অর্থাৎ ইহলোকে যদি কেউ পুণ্যকর্ম না করে, তাহলে পরলোকে তার ফল ভালো হবে না, সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে। সচিমায়ের হেসেল গর্ভগৃহের ঠিক বাঁ পাশে এটি রয়েছে। এখানেই ভগবানের জন্য ভোগ এবং সাধারণ ভক্তদের জন্য প্রসাদ প্রস্তুত করা হয়। আর যেখানে বসিয়ে ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা আছে গর্ভগৃহের ঠিক ডান দিকে, তার নাম হচ্ছে আনন্দবাজার। প্রসাদ পাওয়ার পরে হাত ধোয়ার জন্য বাইরে রয়েছে বেশ কয়েকটি জলের কল। জলের কলের পাশেই রয়েছে সুন্দর একটি তুলসী মন্দির। এখানে সারা বছর যে অনুষ্ঠানগুলি হয় তার মধ্যে একটি হচ্ছে রথযাত্রা। প্রধান প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে এই রথটি, সারা বছর এখানে রাখা হয় এবং রথের সময় সামনের যে রাস্তাটি আছে সেখানে টানা হয়। মঠের ঠিক সামনাসামনি রাস্তার ওপারে রয়েছে শিমুর আলী মডেল স্কুল। উপরে লেখা খেয়াল করুন নিত্যানন্দ ভবন। এই স্কুলটিও কিন্তু এই মঠেরই দান। কিছুক্ষণ আগে আমি বললাম ভক্তদের কাছে একটি আবেদন রাখা হয়েছে, ভক্ত নিবাস তৈরি করার জন্য সাহায্য চাওয়া হয়েছে। এই যে সেই ভক্ত নিবাসটি তৈরি হচ্ছে, অনেক বড়সড়, নাম দেওয়া হয়েছে অদ্বৈত ভবন। তো এই ভবনটি যদি তৈরি হয়ে যায়, তাহলে যে বাইরে থেকে যে সমস্ত যাত্রী আসবেন তাদের খুবই সুবিধা হবে। সবাইকে এই শিমুর আলী নিত্যানন্দ মঠে আসার অনুরোধ জানিয়ে ভিডিওটি এবার আস্তে আস্তে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকখানি উৎসাহিত করে। আরেকটি কথা, আপনার এলাকায় যদি এরকম মঠ বা মন্দির থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো কভার করার, যাতে পরবর্তী আমার দর্শকরা সেগুলো দেখতে পায়। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।